প্রফেসর মোহাম্মদ ইউনূস তারেক রহমানের সঙ্গে লন্ডনে গিয়ে এক ধরনের নিজের থেকে যেচে গিয়ে দেখা করতেছেন। তো স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, প্রফেসর ইউনূস কি তাইলে খুবই অজনপ্রিয় একটা অবস্থায় আছেন কিনা, বা তিনি এক ধরনের রাজনৈতিক গ্যারাকলের মধ্যে পড়ছেন কিনা, যার ফলে আসলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বা বিএনপির প্রধান নেতার সঙ্গে তার এক ধরনের নিজের থেকে যেচে গিয়ে দেখা করতে হচ্ছে। মানে বিএনপি কি আসলে অন্তর্বর্তী সরকারকে বা প্রফেসর মোহাম্মদ ইউনূসকে এইভাবে কোনো চাপ দিতে পারতেছে কিনা, যার ফলে আসলে প্রফেসর মোহাম্মদ ইউনূস নিজের থেকে এইভাবে তারেক রহমানের সঙ্গে দেখা করতে বাধ্য হচ্ছেন। তো এই বিষয়টা যদি আমরা বর্তমান বাস্তবতা, রাজনৈতিক বাস্তবতা একটু দেখার চেষ্টা করি, তাইলে কিন্তু আমাদের মনে হয় না যে প্রফেসর মোহাম্মদ ইউনূস আসলে বর্তমান বাস্তবতায় ব্যাপক রকমের কোনো অজনপ্রিয় অবস্থায় আছেন। আপনি যদি সোশ্যাল মিডিয়া এবং ইউটিউব, সোশ্যাল মিডিয়া, ফেসবুক ইত্যাদি যে পোল, জরিপ, সার্ভেগুলো আছে এগুলো একটু খেয়াল করেন, একদিকে প্রফেসর মোহাম্মদ ইউনূস, অন্যদিকে বিএনপি বা তারেক রহমান এনাদেরকে রাখেন, তাহলে আপনি দেখবেন যে খুব ক্লিয়ারলি জনমতের একটা বড় জায়গা এন্টি বিএনপি মনোভাব দ্বারা বাহিত। অন্যদিকে প্রফেসর মোহাম্মদ ইউনূসের জনপ্রিয়তা একদম আকাশচুম্বী না হলেও তার জনপ্রিয়তার একটা ব্যাপকতা আছে। তো এই বাস্তবতায় তাহলে কি এমন কাণ্ড হইল যে প্রফেসর মোহাম্মদ ইউনূস আসলে এরকম যেচে গিয়ে তারেক রহমানের সঙ্গে দেখা করতেছেন? তো আমি আমার জায়গা থেকে যেটা বুঝতে পারি বা যেটা ধারণা করতে পারি সেটা হচ্ছে যে প্রফেসর মোহাম্মদ ইউনূস আসলে মানে এমন কোনো মহানুভবতার কারণে আসলে তিনি এই রাজনৈতিক সাক্ষাৎটা করতেছেন না। মানে অনেকেই যেমন বলতেছে যে প্রফেসর মোহাম্মদ ইউনূস এখানে একটা রাজনৈতিক শিষ্টাচার, ভদ্রতার শিষ্টাচার, এই জাতীয় একটা কালচার এখানে জারি করতেছেন। তো এটা একদিকে সত্য, কিন্তু একই সঙ্গে আমাদের মাথায় রাখতে হবে যে যেহেতু এটা একটা রাজনৈতিক বাস্তবতা, ফলে এই রাজনীতিতে কোনো কিছুই আসলে কেবলই শিষ্টাচার হইতে পারে না। ফলে প্রফেসর মোহাম্মদ ইউনূসের এখানে আসলে এমন কোনো রাজনৈতিক কৌশলের জায়গা আছে যার ফলে আমরা আসলে বুঝতে পারি যে এই রাজনৈতিক সাক্ষাৎটা প্রফেসর মোহাম্মদ ইউনূস যেহেতু নিজেকে একটু ছাড় দিয়ে দেখাটা করতেছেন, তার অর্থ তিনি আসলে এখান থেকে কিছু পাচ্ছেন বা পেতে যাচ্ছেন। তো মানে এই বিষয়টা আমি মানে কি পেতে যাচ্ছেন সেটা নিয়েই আসলে আমি আলোচনাটা করতে চাই। আপনারা জানেন যে বিএনপির তরফে অলরেডি অনেক ধরনের সমালোচনা প্রফেসর ইউনূসকে নিয়ে হইতেছে, যে প্রফেসর মোহাম্মদ ইউনূস ঈদের আগের দিন এপ্রিলের নির্বাচন হওয়ার ব্যাপারে যেই টাইমলাইনটা দিচ্ছেন সেটাকে কেন্দ্র করে কিছু সমালোচনা আছে এরকম যে ঈদের নামাজ পড়তে গিয়ে প্রফেসর মোহাম্মদ ইউনূস যখন ওই যে ওই দিক দিয়ে হাঁটতেছিলেন তখন ওই জায়গায় নিরাপত্তা বেষ্টনীতে এমন কিছু লোককে আমদানি করা হয়েছিল যারা সেখান থেকে চিৎকার করে বলছে যে প্রফেসর মোহাম্মদ ইউনূসকে আমরা 5 বছর ক্ষমতায় দেখতে চাই। এবং এই যে ভিডিওটা যে করছে তিনি আসলে প্রফেসর মোহাম্মদ ইউনূসের একান্ত সচিব বা প্রেস উইংয়ের প্রেস সচিব আমরা শফিকুল আলম সাহেব তিনি। ফলে এর মধ্যে দিয়ে অনেকে প্রশ্ন করছেন যে তার মানে কি এই যে এই ঘটনার মধ্যে দিয়ে আগের দিন আপনি নির্বাচনের টাইমলাইন দিলেন, এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন হবে এই ধরনের একটা বিষয় বাজারে ছাড়লেন, তারপরের দিন আপনি নিজেই আবার এই ধরনের একটা বাস্তবতা হাজির করতেছেন যে দেশের মানুষ আসলে নির্বাচন চায় না। তার মানে কি এই ধরনের একটা বিষয় প্রতীয়মান হয় কিনা যে প্রফেসর মোহাম্মদ ইউনূস আসলে নির্বাচনটাকে পিছাইতে চাচ্ছেন? ফলে এটা একটা প্রশ্ন যেটা আসলে তারেক রহমানের সঙ্গে তার মানে রাজনৈতিক সাক্ষাতের মধ্যে দিয়ে যে বিষয়টা সামনে আসতে পারে। অন্যদিকে আরো কেউ যেমন আজকে প্রথম আলোতে মারুফ মল্লিক সাহেবের একটা কলাম দেখলাম যে সেখানে তিনি খুব মানে কড়াভাবে দাবি করছেন যে এপ্রিল আসলে বৃষ্টি, তাপমাত্রা এইসব কিছু মিলে আসলে মানে এপ্রিল কোনোভাবেই একটা নির্বাচনের উপযুক্ত মাস না। ফলে আসলে এপ্রিলে নির্বাচন করার কোনো মানে নাই, নির্বাচন করতে হইলে আসলে বেসিক্যালি মানে ফেব্রুয়ারিতে নির্বাচন করতে হবে। ফলে এপ্রিলের নির্বাচনটাও আসলে একদিক থেকে প্রফেসর মোহাম্মদ ইউনূসের একটা রাজনৈতিক চাল, যেটা আসলে নির্বাচন জিনিসটাকে আরও পেছানোর একটা প্রকারান্তর হইতে পারে। তো এই দুইটা বিষয় যদি আমরা একটু মাথায় রাখি যে ফাইনালি প্রফেসর মোহাম্মদ ইউনূস আসলে মানে এক ধরনের লং টাইম তিনি ক্ষমতায় থাকতে চাচ্ছেন কিনা, বা তার আসলে এই ধরনের কোনো ইচ্ছা বা প্রত্যাশা আছে কিনা, এবং যেহেতু তিনি মনে করতেছেন যে দেশের মানুষ তাকে ব্যাপকভাবে সমর্থন জানাচ্ছে, ফলে এই দুইটা বিষয়ে তিনি আসলে তারেক রহমানের সঙ্গে তার লন্ডনের বৈঠকে এই দুইটা বিষয়কে তিনি আসলে সামনে হাজির করতে পারেন। সরাসরি না হইলেও তিনি আসলে এই দুইটা বিষয়কে প্রত্যক্ষ না হইলেও পরোক্ষভাবে এই দুইটা বিষয় তিনি হাজির করতে পারেন। এবং আমরা বলতে পারি যে প্রফেসর মোহাম্মদ ইউনূস যেহেতু একটা রাজনৈতিকভাবে একটা ভালো অবস্থায় আছেন, সেটা আসলে তিনি এবারের এই তারেক রহমানের সঙ্গে মিটিংয়ের মধ্যে দিয়ে সেটা তিনি পরিষ্কার করতে পারেন।
অন্যদিকে আপনারা খেয়াল করছেন নিশ্চয়ই যে তারেক জিয়ার সঙ্গে প্রফেসর মোহাম্মদ ইউনূসের এই মিটিংটা কিন্তু আসলে এক ধরনের হচ্ছিল না, তো মানে এর হইতে চাচ্ছিল না। পরবর্তীতে যেটা দেখা গেল যে খালেদা জিয়ার সঙ্গেই মানে ঈদের সময় যে বিএনপির প্রধান নেতারা মিটিং করছেন, তখন খালেদা জিয়া আসলে এই মিটিংটা তারেক রহমানের সঙ্গে যাতে প্রফেসর ইউনূসের সাক্ষাৎটা হয় এই ব্যাপারে তিনি আসলে জোরারোপ করছেন। অর্থাৎ খালেদা জিয়া খুব কড়াভাবেই, আমরা প্রথম আলোর নিউজের বিষয়টা দেখলাম বা প্রথম আলোর একটা প্রতিবেদনও জিনিসটা দেখলাম, প্রথম আলো সম্ভবত আজকে এটা লিড নিউজও করছে যে খালেদা জিয়া আসলে দলীয় নেতাদেরকে এক ধরনের মানে বিষোদ্গারও করছেন যে দলীয় নেতারা বা বিএনপির বড় নেতারা যেভাবে আসলে মাঠ গরম করে ফেলতেছে, যে এটা আসলে খালেদা জিয়া পছন্দ করতেছেন না। খালেদা জিয়া বরং চাচ্ছেন যে আসলে এই বাস্তবতায় মানে আমরা আসলে যাই করি না কেন সেটা আসলে আলাপের ভিত্তিতেই হবে। অর্থাৎ খালেদা জিয়ার মানে বক্তব্যের মধ্য দিয়ে যেটা পরিষ্কার সেটা হচ্ছে যে যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে এই বর্তমান বাস্তবতায় জনসমর্থন বা জনমানুষের যে মত সেটা যেহেতু একটা প্রফেসর ইউনূসকে আরও কিছুদিন ক্ষমতায় দেখতে চাওয়ার ভিতর দিয়ে বেশি প্রকাশিত হচ্ছে, অন্যদিকে একটা এন্টি বিএনপি সেন্টিমেন্ট নিয়মিত সমাজের মধ্যে বাড়তেছে। ফলে এমত অবস্থায় যদি বিএনপির নেতারা, বিশেষ করে সালাউদ্দিন আহমেদ টাইপের নেতারা যেভাবে আসলে সরকার ফালাই দিবে মার্কা কথা ছাড়া আর কোনো কথাই তারা বলতে পারেন না, ফলে আসলে এই বিবেচনায় খালেদা জিয়া মনে করছেন যে বিএনপির এই ভঙ্গিটা আসলে বিএনপির জন্য একটা বড় ধরনের সমস্যা তৈরি করবে। ফলে তিনি আসলে আলোচনার জায়গাটাকে বেশি জোর দিচ্ছেন এবং খালেদা জিয়ার এই আলোচনার জোরারোপের পরেই আসলে আমরা দেখতে পাইলাম যে তার পরের দিনই আসলে তারেক রহমানের সঙ্গে প্রফেসর ইউনূসের লন্ডনের সাক্ষাৎটা বিএনপির দিক থেকে ফাইনাল হইল। এবং তারপরে আমরা দেখতে পাইলাম যে বিএনপির নেতাদের কথাবার্তাও ব্যাপক নরম হয়ে আসছে এবং রিজভী ধরনের যেই রুহুল কবির রিজভী ধরনের যেই বড় বড় মানে যাদের ব্যাখ্যা কথা ছাড়া তাদের মুখ থেকে যে কোনো কথাই বেরোনো, এই ধরনের নেতারাও দেখলাম যে খুব সুন্দর সুন্দর কথা বলতেছেন। তো এর মধ্যে দিয়ে প্রতীয়মান হয় আপনি যদি মানে মানে প্রফেসর ইউনূসের যেচে গিয়ে তারেক রহমানের সঙ্গে দেখা করার জায়গাটা একটু বিবেচনা করেন, অন্যদিকে খালেদা জিয়ার একটু দলীয় নেতাদেরকে একটু ঠান্ডা করার বিষয়টা যদি আপনি বিবেচনা করেন, এই দুইটা ডট যদি এক জায়গায় মেলানোর চেষ্টা করেন, তাহলে আপনি বুঝবেন যে এই সরকারের জনসমর্থন যেহেতু বাড়তেছে, ফলে এই জিনিসটাকে বিএনপি আসলে নতুনভাবে এই জায়গাটাকে আসলে বিবেচনা করার চেষ্টা করতেছে। যাই হোক, এখন কথা হইলো যে তারেক রহমানের সঙ্গে যেহেতু প্রফেসর ইউনূসের এই দেখাটা হবে, প্রথমত তারেক রহমানকে তো আর প্রফেসর ইউনূস সরাসরি যা বলবেন না যে আমি আসলে 5 বছর ক্ষমতায় থাকতে চাই বা দেশের মানুষ আমাকে 5 বছর ক্ষমতায় রাখতে চায়, বরং এখানে যিনি মানে এখানে যে আলাপটা প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে যে আলাপটা আসবে, তো সেই আলাপটা কীরকম হইতে পারে সেটা আমি একটু মানে বুঝতে চাই আর কি। ধরেন মানে তারেক রহমান বা বিএনপির দিক থেকে যেভাবে আলোচনাটা হবে, যে এই তারা অলরেডি যেরকম বলতেছে যে আলোচনাটা হবে বেসিক্যালি নির্বাচন, সংস্কার এবং বিচার। তো এখন বিচারের বিষয়টা তো শেখ হাসিনার বিচার একটা লেন্দি প্রক্রিয়া এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যেহেতু বিচারটা হবে, ফলে এটা আসলে মানে 1-2 দিনের বিচার না, আন্তর্জাতিক বিধিবিধান এগুলো মানতে গেলে আপনারা আসলে মানে একটা বিচার আসলে অনেক লম্বা করাই বাস্তব। ফলে 10 বছর তো আর মানে 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 এই সরকারের আসলে ক্ষমতায় থাকা বাস্তব না। ফলে বিচারের বিষয়টা যদি বাদ রাখেন, নির্বাচন আর সংস্কার এই দুইটা বিষয় নিয়ে ব্যাপক আলোচনা হবে। তো নির্বাচন যে আসলে ডিসেম্বরেই হইতে হবে এই ব্যাপারে বিএনপির যুক্তি বা তারেক রহমানের যুক্তি কি সেটা আসলে তারেক রহমান তার দিক থেকে পরিষ্কার করবেন। এটা আমি আমার জায়গা থেকে আমি বুঝতে পারি না যে ডিসেম্বরে নির্বাচন হইতে হবে এই ব্যাপারে বিএনপির যৌক্তিকতা আসলে কতটা স্ট্রং। কিন্তু আমি যেটা দেখতে পাই সেটা হচ্ছে যে প্রফেসর ইউনূস যেহেতু সংস্কারের পক্ষে এখানে বিশেষভাবে আলোচনাটা করবেন, ফলে প্রফেসর ইউনূসের সংস্কারের পক্ষে একটা ব্যাপক আলোচনার জায়গা আছে এবং সেই আলোচনার জায়গাটাকে আপনারা জানেন যে সংস্কারের সঙ্গে যেহেতু মৌলিক সংস্কার, আমূল সংস্কারের জায়গাগুলোর সঙ্গে আমরা অলরেডি জানি যে জুলাই সনদ বা জুলাই চার্টারের একটা বড় আলোচনা বা জায়গায় অলরেডি এখানে ইনভলভ। ফলে জুলাই সনদের মাধ্যমে আসলে এই সংস্কারের বিষয়টাকে ফাইনালাইজ করা হবে কি হবে না এই ব্যাপারে তারেক রহমানের সঙ্গে প্রফেসর ইউনূসের একটা আলাপ হবে। তো এর মধ্যে দিয়ে পরোক্ষভাবে যে আলাপটা উইঠা আসবে সেটা হচ্ছে যে জুলাই সনদের ক্ষেত্রে তাহলে কি আমরা গণভোটের দিকে যাব কি না। আমি খুব জোরালোভাবেই বলতে চাই যে তারেক রহমানের সঙ্গে প্রফেসর ইউনূসের এবারের আলাপের একটা মৌলিক পরোক্ষ জায়গা থাকবে যে জুলাই চার্টারের করার জন্য আসলে আমরা কি
এই রাষ্ট্রে একটা গণভোটের আয়োজন করব কিনা। অনেকেই দেখলাম বলতেছে যে এই রাষ্ট্রে আসলে গণভোটের সুযোগ নাই, এই সেই হাবিজাবি, হ্যাঁ গণভোটের সংসদ লাগে এই সেই, কিন্তু মানে এইটা আসলে যেহেতু রাষ্ট্রপতির তরফ থেকে এই ধরনের একটা মানে নির্দেশে গণভোট হইতে পারে, এবং আপনারা জানেন যে হাসিনা গণভোটের জিনিসটাকে তার যে পঞ্চদশ সংশোধনীর মধ্যে দিয়ে জিনিসটাকে বাতিল করছিল, সেটা কিন্তু গত ডিসেম্বরে আদালত কিন্তু রায় দিছে যে গণভোট জিনিসটাকে আবার পুনর্বহাল করছে, এবং গণভোট বিষয়ে অলরেডি বাজারে অলরেডি একটা ব্যাপক জনমত আছে, এবং ঐক্যমত্য সংস্কার কমিশনের তরফ থেকেও গণভোটের বিষয়টা বারবার আলোচনা করছে। আমি আলী রিয়াজের কথা বলতে পারি সেক্ষেত্রে। ফলে জুলাই চার্টার বা জুলাই সনদ বা সংস্কার বিষয়ে একটা ঐক্যমতের ব্যাপারে একটা গণভোটের বিষয় কিন্তু আসতে পারে। নাও যেটা মজার বিষয় সেটা হচ্ছে যে মানে আমরা যেটা বলতে পারি যে গণভোটের জায়গাটা হইতে পারে যে আপনি জুলাই চার্টার ইত্যাদি বিষয়েই করতে পারেন, কিন্তু জিনিসটা সে আসলে ফাইনালি জুলাই চার্টারেই থাকবে, মানে জুলাই চার্টার বা সংস্কার বিষয়ই থাকবে সেরকমটা নাও হইতে পারে। মানে যদি আপনি গণভোটের বিষয়টা বাজারে আমদানি করে ফেলতে পারেন, তাইলে আসলে এই গণভোট ফাইনালি কি ভিত্তিতে হবে, জুলাই চার্টারে হবে নাকি প্রফেসর ইউনূসকে রাখার পক্ষে হবে নাকি সংবিধান বাতিলের পক্ষে হবে না কিভাবে হবে সেটা কিন্তু আমরা আর বলতে পারি না। কিন্তু পরশুদিনের আলাপে তারেক রহমান এবং প্রফেসর ইউনূসের পরশুদিনের আলাপে যদি সংস্কার প্রসঙ্গে গণভোটের বিষয়টা সামনে চলে আসে, সেক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারি যে গণভোট এই দেশে হইতে পারে, এবং সেক্ষেত্রে আমি বলতে পারি যে এই গণভোটের প্রসঙ্গটা শেষ পর্যন্ত কই যায় ঠেকবে সেটা আমরা কেউ জানি না। আপনারা জানেন যে মানে এই দেশে 1977 সালে প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি আসলে তার নীতি কাজ এই আদর্শ ইত্যাদি মানুষ সমর্থন করে কিনা এই ব্যাপারে তিনি গণভোটের আয়োজন করছিলেন। পরবর্তীতে হোসেন মোহাম্মদ এরশাদও একটা গণভোটের আয়োজন করছিলেন, এবং পরবর্তীতে মানে 1991 সালে দ্বাদশ সংশোধনীর ব্যাপারে আরেকটা গণভোটের আয়োজন হয়েছিল। এবং ফাইনালি এই যে এখনকার যে অন্তর্বর্তী সরকারের বাস্তবতা বা আমাদের গণ অভ্যুত্থান পরবর্তী বাস্তবতা, সেখানেও একটা গণভোটের আয়োজন সেই ধারাবাহিকতা হইতে পারে। ফলে এখানে এই গণভোটটাকে আসলে প্রশাসনিক পদের বিষয়ে হবে নাকি সাংবিধানিক পদের বিষয়ে হবে সেটা আসলে ভবিষ্যতে দেখা যাবে। কিন্তু আমি মনে করি যে যদি গণভোটের বিষয়টা সামনে আসে, সেক্ষেত্রে শুধু সাংবিধানিক বিষয়ে গণভোট হবে এরকম না, একই সঙ্গে সেটা প্রশাসনিক জায়গায় হইতে পারে। যেমন বলা হইতে পারে যে নির্বাচন আগে কিনা সংস্কার আগে, অথবা বলা হইতে পারে যে প্রফেসর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি হিসাবে আমরা চাই কিনা, প্রফেসর ইউনূসের নীতি কাজ আদর্শ যেমনভাবে জিয়াউর রহমান সাহেব বলছিলেন, প্রফেসর মোহাম্মদ ইউনূসের নীতি কাজ আদর্শকে আমরা সমর্থন করি কিনা এবং তাকে রাষ্ট্রপতি হিসেবে দেখতে চাই কিনা, তো এই এক্সেট্রা এক্সেট্রা। ফলে গণভোটের বিষয়টা একটা বড়ভাবে সামনে আসতে পারে। নাও ফাইনালি যদি আপনি পরোক্ষভাবে গণভোটের বিষয়টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের মুখ দিয়ে আমরা সেখানে দেখতে পাই, সেক্ষেত্রে আমরা যেটা বুঝতে পারি ফাইনালি প্রফেসর মোহাম্মদ ইউনূসের এবং তারেক রহমানের মধ্যে যে আলাপটা যেখানে গিয়ে গড়াইতে পারে সেটা হইলো যে মানে আমরা যদি ভনিতা ছাড়াই বলি সেটা যেখানে গড়াইতে পারে সেটা হচ্ছে যে আমরা জানি যে তারেক রহমান সাহেব কিন্তু গত 10 মাসে দেশে আসা তাকে তার রাজনৈতিক দায়িত্ব মনে করেন নাই। তিনি যেটা মনে করছেন যে মানে ইন্ডিয়ান তরফ থেকে এখানে একটা সিকিউরিটি কনসার্ন অলরেডি আছে, ফলে তারেক রহমানের হাতে যেহেতু এই দেশের একটা ভবিষ্যৎ, ফলে তিনি আসলে মনে করছেন বা তার নিরাপত্তা গণিত একটা বড় ধরনের অবস্টেকল এখানে আছে, বা একই সঙ্গে তার আদালত ইত্যাদি সংক্রান্ত নানা ধরনের মানে জেল জুলুম বা শাস্তি ইত্যাদি নানা জায়গা থেকে অনেক রিস্ক আছে। ফলে তিনি আসলে ফাইনালি দেশে আসাকে তার নৈতিক রাজনৈতিক দায়িত্ব মনে করেন নাই। এখন যেটা আলাপ আলোচনার মধ্য দিয়ে প্রফেসর মোহাম্মদ ইউনূস এবং তারেক রহমানের মধ্যে একটা রাজনৈতিক ঐক্যমত হইতে পারে, সেটা হচ্ছে যে আমরা যদি ভনিতা ছাড়াই বলি তাহলে আমরা বলতে পারি যে তারেক রহমান সাহেবকে প্রফেসর মোহাম্মদ এই ধরনের একটা ইঙ্গিত করতে পারেন যে আপনি যেহেতু 10 মাস আসেন নাই, ফলে আপনি আসলে 2 বছর আরও দেশে না আসতে পারেন। বিএনপির তরফে আমরা জানি যে বিএনপির লোকেরা দেশে এখন খুব ভালোভাবে ব্যবসা বাণিজ্য করতে পারতেছে, এবং লন্ডনে তারেক রহমান সাহেবের সুখী শান্তি এস্টাবলিশমেন্ট যেহেতু অনেক ব্যাপক, ফলে আরও 2 বছর যদি তারেক রহমান সাহেব লন্ডনে থাকেন সেটাও তার জন্য আসলে ব্যাপক কোনো সমস্যাজনক কিছু হবে না। ফলে এইরকম একটা ইঙ্গিত থাকতে পারে যে তারেক রহমান সাহেব যদি আরও 2 বছর ক্ষমতায় না আসেন এবং আরো 2 বছর যদি এই লন্ডনে থাকেন এবং দেশে বিএনপির এস্টাবলিশমেন্টটা তিনি আরো লম্বা চওড়া করেন, অন্যদিকে গণভোটের মাধ্যমে আমরা যদি প্রফেসর মোহাম্মদ ইউনূসকে আরো 2 বছর 3 বছর ক্ষমতায় রাখি এবং প্রফেসর মোহাম্মদ ইউনূসের মাধ্যমে একটা লং টাইমে আপনার রাজনৈতিক দলের সংস্কার সহ অন্যান্য যে সংস্কার রাজনৈতিক সাংস্কৃতিক সংস্কার যদি আমরা বলি সেটা যদি আমরা ফাইনালি পাই,
তো ফাইনালি 3 বছরের মাথায় একটা আমরা নির্বাচন দেখতে পারি। তো সেই নির্বাচনের মধ্যে দিয়ে তারেক রহমান দেশে আসবেন, ততদিনে আমরা বলতে পারি যে এখানকার টোটাল যে রাজনৈতিক সংস্কার বলেন, অর্থনৈতিক সংস্কার বলেন, এই যে বিএনপির দলটা কিন্তু বিএনপির যে চাঁদাবাজি নেতারা তৃণমূল পর্যায়ে চলতেছে, এটা কিন্তু তারেক রহমানের হাতের কন্ট্রোলে নাই। ফলে এখানে তারেক রহমানের জন্য একটা ইনসেন্টিভ হবে যে আপনি এই 3 বছরে বা 2 বছরে আপনি জিনিসটাকে গোছান, আমরাও আপনাদেরকে সাপোর্ট করি, আপনি ব্যবসা বাণিজ্য করেন। একদিকে আমরা অর্থনৈতিক, রাজনৈতিক এবং রাজনৈতিক সাংবিধানিক যত ধরনের সংস্কার আছে এগুলো আমরা ধীরে ধীরে প্রবর্তন করি, আদালতটাকে আমরা মানে স্বাধীন করার চেষ্টা করি, এবং একটা মানে টোটালি একটা রাজনৈতিক আমূল রাষ্ট্র সংস্কারের জিনিসটাকে আমরা এস্টাবলিশ করি। আপনি রাজনৈতিক দলের সংস্কারটাকে কনফার্ম করেন, আপনি রাজনৈতিক দলটাকে গুছান, তারপরে একটা নির্বাচন হইতে পারে। আমরা যদি ভনিতা ছাড়াই আসলে এই ধরনের একটা বিষয় আমরা মানে দেখতে পারি, আমি মনে করি যে মানে পরশুদিনের প্রফেসর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তারেক রহমানের বৈঠকে এই ধরনের একটা ইঙ্গিত আমরা পাইতে পারি। এবং যেহেতু প্রফেসর মোহাম্মদ ইউনূস আসলে বর্তমানে একটা ব্যাপক জনপ্রিয়তার জায়গায় আছেন, ফলে তার তরফে আসলে যেচে গিয়ে মানে তারেক রহমানের সঙ্গে দেখা করার মধ্য দিয়ে তিনি আসলে এই ধরনের একটা আলাপ আলোচনার দিকে যেতে চাচ্ছেন বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। তো সেটা আসলে কতটা হয় সেটা ভবিষ্যতে দেখা যাবে, কিন্তু আমরা যেহেতু মনে করি যে এই রাষ্ট্রের আমূল সংস্কার প্রয়োজন, ফলে আমরা যদি দেখতে পাই যে এই সরকারের অনেক ধরনের ভুলভ্রান্তি আছে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমরা এই সংস্কারের প্রসঙ্গে, আমরা এই দেশের রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের প্রসঙ্গে, রাজনৈতিক সংস্কৃতি একটা নতুনভাবে গড়ার প্রসঙ্গে আমরা যেহেতু একটা পরিবর্তন দেখতে চাই, ফলে আমি মনে করি যে আমরা মনে করি যে প্রফেসর মোহাম্মদ ইউনূস যদি এই ধরনের একটা প্ল্যান বা পরিকল্পনা করেন, তো সেক্ষেত্রে তিনি আসলে ভুল কিছু করতেছেন না। আমরা তার সঙ্গে থাকবো, বা আমরা তার সঙ্গে থাকাকেই যৌক্তিক বলে মনে করব।